দেখো দেখো রানী, দেখো এভাবে ঝাঁট দিতে হয়। থাক থাক থাক, লোক দেখানো কাজ অনেক হয়েছে। ছাদটা পরিষ্কারই ছিল, কিন্তু উনি সবাইকে বলবেন। হ্যাঁ বলবোই তো, ঝাঁট দিয়ে ছাদ পরিষ্কার করেছি, বলতে হবেই তো সবাইকে। সারা বাড়ি কোথাও পেলাম না, আর আপনারা এখানে ছাদে। আদে কি আর সাধে? একি মহারাজ, থামুন থামুন। আরে গোপাল, আজকে তো ছুটি, কি ব্যাপার? আসলে মহারাজ, একটা কথা বলার ছিল। ওসব কথা পরে হবে গোপাল, আগে বলো তো এই ছাদটা কেমন ঝকঝকে লাগছে? আগে মহারাজ, ধুর, ছাদ পরিষ্কারই ছিল গোপাল, উনি শুধু ঝাঁটা হাতে এদিক ওদিক ঘুরছেন। খবরদার রানী, আবার বাজে কথা বলছো কিন্তু তুমি। কি কাণ্ড! আপনার এরকম বাচ্চাদের মতো করলে কি করে হবে বলুন তো? বেশ বেশ, আমি তবে ছোট ছাদটাই পরিষ্কার করে দেখাচ্ছি। আশা করি ওই ছাদটা নোংরাই আছে। না, মানা করেছি, খবরদার, এই বয়সে এখন ওই ছাদে উঠবেন না। মহারাজ, উঠবেন না এখন ওখানে? কি দরকার বলুন তো? আরে কিচ্ছু হবে না, সিঁড়ি আছে তো। মহারাজ ছেড়ে দিন না, সিঁড়িটা ভীষণই সরু। এই বুড়ো বয়সে পড়ে কি হাত পা কোমর ভাঙার ইচ্ছে হয়েছে নাকি? এই মহারাজ কিছুতে ডরায় না। মহারাজ সাবধানে। যা ভেবেছিলাম হলো তাই। ওরে কে আছিস? ছুটে আয় ছুটে আয়, মহারাজ পড়ে গেছেন। কোমর এবং পায়ের যা হাল দেখছি, তাতে তো এখন কোনোভাবেই উনি হাঁটা চলা করতে পারবেন না। ওরে বাবা, বলেছিলাম তখন, বুড়ো বয়সে এরকম কাজকর্ম করবেন না। ঠিক আছে রানীমা, এখন আর বকাবকি করবেন না, যা হওয়ার তা তো হয়ে গেছে। রানীমা, সেরকম চিন্তার কিছুই নেই। নিয়ম করে পথ্যগুলো খাওয়াবেন, আর মহারাজ 1 মাস টানা বিশ্রাম নিক, ব্যাস তাহলেই হবে। আমার রাজ্য তাহলে কে সামলাবে? চিন্তা করবেন না মহারাজ, আমি তো আছি, আমি সব সামলে নেব। মন্ত্রী মশাই, সত্যি সব সামলাবেন তো, নাকি গল্প দিচ্ছেন? হ্যাঁ, মুখে নয়, কাজে করে দেখাবো। মন্ত্রী মশাই, তাহলে কালকেই শুরু করে দিন রাজ্যপাঠ। শুভেচ্ছা নতুন রাজা, এই নিন মিষ্টি খাজা। বাবা, অন্য সময় তো ডেকে ডেকেও পাওয়া যায় না, আজ না ডাকতেই এলি যে? আপনার মাথায় এত বুদ্ধি, আরে এটা ধরতে পারলেন না? না, একদম ধরতে পারিনি যে তা নয়, আসলে খবরটা পেয়েই নিজের স্বার্থে চলে এসেছিস, বল। একদম ঠিক, আপনি রাজা, আর এখন আমি আপনার পায়ে সব সময় পড়ে থাকতেও রাজি। এই 1 মাসই সুযোগ, যা করার করে নিতে হবে। শুনুন মন্ত্রী মশাই, না মানে নতুন রাজা মশাই, আপনার নামে বাজারে বেশ দুর্নাম আছে, তাই সবার আগে সাধারণ মানুষ অর্থাৎ ভাগচাষী ছোটখাটো বাজারের ব্যাপারীদের খুশি করুন, দেখবেন এতেই অর্ধেক কাজ হয়ে গেছে। খুশি করতে গেলে তো ওদের ভালো করতে হবে, আর ভালো কাজ মানেই মোহর খরচ। ভালো কে করতে বলেছে? আগে মুখ মিষ্টি করে কথা বলে 1000 রকমের ভালো ভালো প্রতিশ্রুতি দিয়ে মন জয় করুন, তারপরে কাঠি করে দেবেন। একদম ঠিক। বাহ গিন্নি, বাহ বটা, তোরাও তো বেশ হয়ে উঠেছিস দেখছি। সুপ্রভাত সকলকে। এই 1 মাসের জন্য আমি যাকে যা কাজ দেব, সে সেই কাজই করবে। তাহলে বৈদ্যকে কিছু আবিষ্কার করতে বসবে, আর ওই বিজ্ঞানী কি চিকিৎসা করবে নাকি? গোপাল, গোপাল, তুমি একটু বাজে বকা বন্ধ করবে? আর শোনো, আমার সভায় কোনো ভাঁড়ের দরকার নেই, তাই তুমি বাইরের কিছু কাজ সামলাবে। আমি কি থাকবো নাকি নিজের পথ দেখবো? কি দিন এলো রে বাবা, মন্ত্রী মশাইয়ের হুজ্জুতি। হুজ্জুতি না বজ্জাতি? তাহলে বাজে না বকে আমি সবাইকে নিজেদের কাজ বুঝিয়ে দিচ্ছি, শুরু করে দাও, আর বলো জয় রাজা মশাইয়ের জয়। কি তাই তো মন্ত্রী মশাই? হ্যাঁ, একদম তাই। গোপাল, তোমার কি বুদ্ধি! এই বুদ্ধি এবার থেকে ভাড়া মতে নয়, ভালো জায়গায় কাজে লাগবে।
তারপর গিন্নি, তুমি খুশি তো? ভাবছি এই তো সূচক তোমার বস্তা বস্তা মোহর সরানোর। তাই বাড়িতে যা হাঁড়ি কুড়ি আছে সেইগুলোতে সব আটবে না গো। চিন্তা নেই, চিন্তা নেই, শহরে বড় বাড়ি কিনবো, সেইখানেই সব রেখে দিতে পারবে। কি বলছি কি, এবারে একবার না তীর্থে না গেলেই নয়। একটু অপেক্ষা করো গিন্নি, কটা দিন বাদেই বেড়াতে নিয়ে যাব। আর তুমি না নিয়ে গেলে, তুমি যেমন সবার পেছনে বটার ঘরটাকে লাগাও, তেমনি আমিও তোমার পেছনে ওদের লাগিয়ে দেব। ও, তলে তলে এই। অবশ্য ঘটা শুনলাম দেশে গেছে, তোমায় বটাকে দিয়েই কাজ চালাতে হবে। আগে মন্ত্রীমশাই, আমি সমস্ত ভাগ চাষিদের সাথে নিজে গিয়ে কথা বলেছি এবং তাদের কয়েকজনকে সঙ্গে করে নিয়েও এসেছি। ধন্যবাদ গোপাল। আশা করি ফসল ভাগাভাগির ব্যাপারে আপনি ওদের কথাটা মাথায় রেখেই একটা সুস্থ স্বাভাবিক সমঝোতায় আসবেন। বললাম না, মুখের কথায় নয়, কাজে করে দেখাবো। আর কদিন পরেই ফসল কাটা হবে। তা মন্ত্রী মশাই, আমরা দুভাগ নিয়ে রাজবাড়িতেও দুভাগ দেব তো? আমরা সমান সমান ফসল চাই। হ্যাঁ, এতদিন তোমরা আধা আধি ভাবে ফসল ভাগ করেছো, কিন্তু এবারে আমার রাজ্যে তোমরা ফসলের 3 ভাগ নেবে আর আমায় 1 ভাগ দেবে। কি? সকলে ঠিকই শুনেছো, তোমাদের পরিশ্রমের ফল তোমরাই বেশিটা ভোগ করবে, এইটাই আমি চাই। দেখা যাক, সব ভালো হলেই ভালো। জয় মন্ত্রী মশাইয়ের জয়, জয় মন্ত্রী মশাইয়ের। থাক, হয়েছে হয়েছে হয়েছে। কালকে সকলে এসো, আমরা চুক্তিপত্রে স্বাক্ষর করে নেব। মন্ত্রীমশাই, পবিত্র পরিচ্ছন্ন হওয়ার অভিযান, সবকিছু প্রকাশ্যে নিয়ম মেনে হবে। কি বলো গোপাল? এ কি ব্যাপার গোপাল, মন্ত্রীমশাই সাময়িক রাজামশাই হয়ে পুরো বদলে গেলেন। সত্যি কথা, আমি নিজেই লজ্জায় পড়ে গেছি। আমারও বেটাকে হয় না বিশ্বাস, ও সারাক্ষণ ফেলে বিষ ভরা নিঃশ্বাস। কথাটা অবশ্য মন্দ বলনি। ভাইরা, তোমরা সবাই নিচে বসে পড়ো। কেন কেন কেন, ওরা বসবে কেন? মানে না বসে কি দাঁড়িয়ে থাকবে? আরে গোপাল, তোমার মন ছোট বলে তুমি ভাবো ওরা নিচে বসবে। আসলে ওরা আমার রাজসভাতে নিচে নয়, সভাসদদের আসনে বসবে। আমাদের আসনে? আপনার মাথা ঠিক আছে তো মন্ত্রীমশাই? আলবাত ঠিক আছে, তোমরা তো ওই আসনে বসে এমনিও কাজের কাজ কিছু করতে পারো না, কিন্তু এই ভাগ চাষি ভাইয়েরা আমাদের মুখে অন্ন যোগায়, তাই ওরা ওদের যোগ্য আসনে বসবে। তাহলে আমরা কি করব? কি আবার, বেরিয়ে যাবে সভা থেকে। আমি ওদের সাথে এবারে চুক্তিপত্র নিয়ে কথাটা বলে নি। যাও 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 যাও, সভাসদেরা সব বেরিয়ে যাও। পুটির বাবা, সব দেখে শুনে নিও কিন্তু। ঠিক আছে ঠিক আছে, সব দেখে শুনে নেবো। শোনো, আমি তোমাদের চুক্তিপত্র দিচ্ছি, সবাই দেখে শুনে স্বাক্ষর করো, কেমন? কি পুটির বাবা, দেখে নাও চুক্তিপত্রটা। আর যারা পড়তে পারো না, তারা যে পড়তে পারে তাদের দিয়ে পড়িয়ে নাও। আমার ভাগ চাষি বন্ধুরা, আশা করি তোমরা চুক্তিপত্রটা দেখেছো। আমিও ইতিমধ্যে দেখে নিয়েছি। যারা নিজেরা চুক্তিপত্র পড়তে পেরেছো আর যারা নিজেরা পড়তে পারোনি, দু দলের উদ্দেশ্যেই বলছি, মন্ত্রীমশাই যেমনটা বলেছিলেন ঠিক সেই কথাটাই চুক্তিপত্রে লিখেছেন। তাই তোমরা চোখ বন্ধ করে সই বা টিপসই করে দাও। হ্যাঁ, মন্ত্রী মশাইয়ের জয় হোক। আমি তোমাদের সব সময় পাশে পাশে আছি, বিপদে আপদে সুখে দুঃখে সব সময়। ফসল কাটা হলেই আমরা আপনাকে 1 ভাগ ফসল দিয়ে যাব মন্ত্রীমশাই। ভিতরে তো সব জয়ধ্বনি দিচ্ছে। ওই তো সব বেরোচ্ছে। গোপাল দাদা, তুমি যে কেন মন্ত্রীমশাইকে এত বাজে ভাবো বুঝি না। চুক্তিপত্র একদম ঠিকঠাক ছিল, নিজের চোখে দেখে নিয়েছি। ও আচ্ছা আচ্ছা। এবার আসল খেলা। উফ, আপনার কি বুদ্ধি! কাগজের নিচে কাগজ, নকলের নিচে আসল।
সুপ্রভাত মন্ত্রী মশাই। এ কি মন্ত্রী মশাই, আপনি এত কষ্ট করে আসতে গেলেন কেন? না, ভাবলাম ফসল কেটে আবার তোমরা অতটা দিতে যাবে, তার থেকে আমি চলে এলাম। বটাও আছে, তারপর খানাটে গরুর গাড়িকেও বলা আছে, একেবারে ফসল নিয়ে চলে যাব। সে আর বলতে, ফসল কাটা শেষ মন্ত্রী মশাই। ব্যাস, আমায় মোট ফসলের 3 ভাগ দাও, আর তোমরা 1 ভাগ করে রেখে দাও। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। বটা, গরুর গাড়িগুলোকে আসতে বল। এসব কি বলছেন মন্ত্রী মশাই? আপনি তো সেদিন অন্য কথা বললেন। মরে যাব মন্ত্রী মশাই। মরে যাবো মন্ত্রী মশাই? দেখো, সেই দিন কি বলেছি আমার মনে নেই, তবে চুক্তিপত্রে লেখা ছিল যে আমি ফসলের 3 ভাগ নেব আর তোমরা 1 ভাগ নেবে, আর সেই শর্তেই তোমরা সবাই সই করেছো। দেখে নাও। মন্ত্রী মশাই, আপনি আমাদের এভাবে ঠকালেন। আমি নিজে দেখেছিলাম সেই দিন চুক্তিপত্রে লেখা ছিল ফসলের 3 ভাগ আমরা নেব আর 1 ভাগ আপনি নেবেন। চুক্তিপত্র দেখে নাও, আমি সব কাজ প্রকাশ্যেই করি। মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই, মন্ত্রীমশাই, হাওয়া বেগতিক হওয়ার আগে ফসল নিয়ে আমাদের এখান থেকে হাওয়া হয়ে যেতে হবে। ঠিক ঠিক। গিন্নি, আস্তে আস্তে সব জিনিসপত্র গুছিয়ে ফেলো, বেশি দেরি করো না। শহরে কি সব বন্দোবস্ত হয়ে গেছে? হ্যাঁ, প্রায় হয়েই এসেছে। দেখো, আজকে পাওয়া ফসলগুলোর বেশ কিছুটা চোরা বাজারে বিক্রি করে দিতে পারলেই হলো। আর মোহরগুলো কি সব সব হাতানো হয়ে গেছে? খুব একটা বেশি বাকি নেই, মোটামুটি গুছিয়েই আনছি। তল্পি তল্পা গুটিয়ে যাওয়ার আগে একবার তীর থেকে পুজো দেবে তো? হ্যাঁ, ভাবছি কালকেই যাব গিন্নি, তবে সন্ধ্যের দিকে বটাকে একবার ডাকতে হবে। কেন? বউটাকে কেন ডাকবে? আরে, আমাদের বাড়ির সামনে যে শস্য মজুত রাখার জন্য গোলাবাড়ি করা হয়েছে, সেটা পাহারা দেওয়ার একটা পাকা বন্দোবস্ত করে যেতে হবে তো। গোপাল দাদা, গোপাল দাদা, আমাদের বাঁচাও। কেন রে, কি হয়েছে? হ্যাঁ, মন্ত্রী মশাই আমাদের ঠকিয়েছে। মানে? সেই দিন চুক্তিপত্রে একটা কাগজের নিচে আরেকটা কাগজ এমন ভাবে রেখেছিল আমরা বুঝতে পারিনি, স্বাক্ষর করে দিয়েছি। আর আজকে ফসল কাটার দিনে দেখি সেই দিন আমরা 3 ভাগ ফসলের ভাগ ওনাকে দেবো আর 1 ভাগ নিজেরা নেবো, এই শর্তে সই করে চলে এসেছি। কিন্তু আমার মনে আছে ওপরের পৃষ্ঠায় অন্য শর্ত ছিল। মানে উপরের পৃষ্ঠাটা সরিয়ে দিয়েছে আর কি। চলো দেখি, মহারাজের কাছে যাই, মন্ত্রীকেও ডাক দিই। দেখুন মহারাজ, আপনি অসুস্থ, সেই জন্য মন্ত্রীমশাইকে দায়িত্ব দিলেন। আর মন্ত্রীমশাই এই সুযোগটাকে কাজে লাগিয়ে এই একটা মাসও সৎভাবে কাজ করতে পারলেন না। মহারাজ, ভাগ চাষিরা সবাই নিরক্ষর নয়, তারা জেনে বুঝেই স্বাক্ষর করেছে। আপনি আমাদের ঠকিয়েছেন। সবাই নিরক্ষর নয়, কিন্তু আপনার মতো ঠকবাজ তো নয়, তাই তারা আপনার চুক্তিপত্রের ভেলকিটা বোঝেনি। কিচ্ছু ভেলকি নেই, ওরা ভুল বুঝেছে। তাহলে আপনি এদের অতিরিক্ত ফসল ফেরত দেবেন না, তাই তো? কোনো প্রশ্নই নেই। আগামীকাল থেকে পরপর 2 দিন রাজসভা বন্ধ থাকবে। আমি তীর্থে বেড়াবো, তাই এখন আসি, বাড়িতে গিয়ে গোছগাছ করতে হবে। মহারাজ, আপনি কিছু বলবেন না? চুক্তিপত্রে একবার স্বাক্ষর হয়ে গেছে যখন, তখন তো আমারও আর কিছু বলার নেই। আর এমনিতেই আমার এখন শরীর খুব দুর্বল। আর যা ফসল আসবে সবই তো রাজবাড়ির সম্পত্তি, এগুলো বেচে যা অর্থ আসবে সবই তো মহারাজের সিন্ধুকেই ঢুকবে। এখন আমি সব আমার গোলাবাড়িতে রাখছি, হিসেব করে সব বেচে দিয়ে প্রাপ্ত অর্থ মহারাজকে দিয়ে দেব। তাহলে আমাকেই ময়দানে নামতে হবে। এই কুটির বাবা, সমস্ত ভাগ চাষিদের নিয়ে একবার আমার বাড়ি এসো। বটা, আমি থাকছি না, তুই কিন্তু খুব সজাগ থাকবি, হ্যাঁ, যাতে কোনোভাবেই ওই গোপাল বা ভাগ চাষিরা অতিরিক্ত ফসল লুট করতে না পারে। আপনি চিন্তা করবেন না, ভালো করে ঘুরে আসুন। তবে শহরের শেঠটাকে কি করবেন? আপনার বাড়ি কেনার আগে সে একবার দেখবে বলেছিল যে। ভাবছি তীর্থ থেকে ফেরার পথে একেবারে সঙ্গে করে নিয়ে আসবো।
আমার বাড়িটা বিক্রি হয়ে গেলেই ওদিকে শহরের বাড়িটা কিনে নেব। আর ফসল বিক্রি কবে করবেন? ফিরে এসে শহর থেকে শেঠজিকে নিয়ে আসবো, ওনাকে ফসল দেখাবো আর চড়া দামে বেচবো। বেশ, তবে তাই হবে। এমনিতে তো দেখলাম গোলাঘরের সামনে প্রহরীরা সব পাহারায় বসে গেছে। হ্যাঁ, এবার পুরো ব্যাপারটা তুই সব সামলে নিস। গোপাল দাদা, সবাইকে নিয়ে এসেছি। হ্যাঁ, এসো এসো। আমাদের বাঁচাও দাদা। তোমাদেরকে ডেকেছি তোমাদের এই অবস্থা থেকে উদ্ধার করব বলে। তুমি যা বলবে তাই করব দাদা, এখন শুধু উপায় বলো। শোনো, মন্ত্রীর গোলাঘরের পিছন দিকের গাছটা থেকে গোলাঘর কতখানি তফাতে আছে আগে গুণে দেখে নাও। তারপর আজ রাত থেকে সুড়ঙ্গ খোঁড়া শুরু করো। ওই সুড়ঙ্গ করে কি আমরা গোলাঘর থেকে অতিরিক্ত ফসলগুলো বের করে নেবো দাদা? হ্যাঁ, তবে শুধু অতিরিক্ত নয়, সব ফসলই বের করবে। ঠকানোর একটা মোক্ষম জবাব না দিলেই নয়। কিন্তু ওখানে যে প্রহরীরা আছে, প্রহরীদেরকে অন্যমনস্ক করে রাখার দায়িত্ব আমার, ন্যাপলা আর গুলটে। মনে রেখো, তোমাদের হাতে 2 দিন সময়। 2.5 দিনের দিন সন্ধে বেলায় মন্ত্রী ফিরছে। তার আগে তোমাদের কাজ হাসিল করে ফেলতে হবে কিন্তু। হ্যাঁ, হয়ে যাবে দাদা, আজ রাত থেকেই শুরু করব। ব্যাপারটা দেখো যাতে গোপন থাকে। আর একবার ওই ন্যাপলা আর গুলটেকে পাঠিয়ে দাও। কালকে সকাল থেকে আমরাও মাঠে নামবো আর তোমরা পাতালে। কিন্তু গোপাল দাদা, গাছের পিছন থেকে গোলাঘর কতখানি তফাতে রয়েছে তা এক পা করে মাপবো কি করে? এটা ন্যাপলা আর গুলটের কাজ। ওরা ঘুড়ি ওড়ানোর নাম করে প্রহরীদের ঘুড়ি ওড়াতে সাহায্য করতে বলে ঠিক গুনে নেবে। সব রকম সকম ওদের আমি শিখিয়ে দেব, কোনো চিন্তা করো না। এই যে ন্যাপলা, গুলটে, এখানে বেশি বাড়াবাড়ি করলেই আরং ধোলাই দেব বলে দিলাম। হ্যাঁ, বেশি করলেই ওই ঘুড়িটা দেব ছিঁড়ে। ছিড়বে কেন? আমাদের সাথে ওরাও না। এই ঘুড়ি দেখে মনে পড়লো, কতদিন হলো ঘুড়ি ওড়াই না। ও প্রহরী দাদা, ঘুড়ি ওড়াবি? এই 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 বলে কি হচ্ছে? পাহারাদের চুপচাপ। ও প্রহরী দাদা, দেখো না, ভালো মঞ্জা সুতো চৌরঙ্গি ঘুড়ি। এই প্রহরীরা, আমি একটু বাড়ি যাচ্ছি, তোরা খেয়াল রাখ। কিছু এদিক ওদিক এসে দেখলেই মারবো বলে দিলাম। হ্যাঁ বড়দা। ঘন্টু, এই সুযোগ ওড়ালে উড়িয়ে নে। এই নাও, এই নাও। তুমি এই গোলা ঘরের সামনে থেকে চড়াই দেবে, আমি দূরে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। নাও নাও, এবার চড়াই দাও। ইয়ে, কি মজা! তার মানে এতটা হলো ওই গোলা ঘর থেকে এখানকার দূরত্ব। ব্যাপারটা জানিয়ে দিতে হবে। ও দাদারা, আজ খেলবে? দেখি আবার আজ এসেছে। গোলাঘরের সামনে আসা মানা আছে। যাও যাও যাও, ভাগো ভাগো ভাগো। একটু খেলো না। খেলো না। এই গোপাল বেটাকে পেছনের পুরো মন্দিরের ভিতরে বন্দি করে 2জন পাহারাদার রেখে দে। তোমরা শিগগিরই চলো, গোপাল দাদুকে ওরা ঘরে বন্দি করে দিয়েছে। কি? গ্রামের যে বড় মন্দিরটা আছে সেখানে বন্দি করে রেখেছে। আমি তাহলে লুকিয়ে গিয়ে কথা বলে আসবো। বেটা প্রহরীরা ঘুমিয়ে কাঁদা, পা টিপে টিপে এসো। গোপাল দাদা, গোপাল দাদা, আমরা সুড়ঙ্গ দিয়ে ঢুকে পড়েছি। সুড়ঙ্গের কাজ সম্পূর্ণ। তড়িঘড়ি কাজ শেষ করো, আমি বন্দি আছি। কালকে ছাড়া পেয়ে যাব, কিন্তু কাজ থামিও না। কালকে মন্ত্রী চলে আসবে। আচ্ছা। আসুন আসুন শেঠজি, আসুন। আগে গোলা বাড়িটা দেখুন। কিরে বটা, সব ঠিক আছে তো? একদম, গোপালকে বন্দি করে রেখেছি। অনেক চেষ্টা করেছিল, কিন্তু সব চেষ্টায় ঢলঢল করে জল ঢেলে দিয়েছি। বেশ 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 বেশ, আসুন শেঠজি, আসুন। কি কি হলো? গোলার ভেতর ফসল নেই, উধাও। ও মা গো!
বাড়ির মোহরগুলো আছে তো? শিগগিরই দেখি, চলো চলো। গোপাল তো বন্দি, তাহলে কে করলো এসব? বাড়িতে যদি মোহরও না থাকে তাহলে তোর মজা আমি দেখাচ্ছি বটা। ও মা, বাড়িও ফাঁকা। বটাকে ধরো, ধরো বটাকে। বটা! আমি কিছু জানি না, গোপালকে ধরুন। বলো বলো গোপাল, বলো, বন্দি থেকেও আমার গোলা ঘর থেকে কিভাবে ফসল সরালে? আপনার মতোই কারচুপি করে। মন্ত্রীমশাই, আপনি আমায় বন্দি করে রাখলেও মগজটাকে তো আর বন্দি করে রাখতে পারেননি। তাই মাটির তলা দিয়ে সুড়ঙ্গ কাটার পরামর্শ দিয়ে ভাগ চাষিদের ঠকিয়ে নেওয়া ফসল ওদেরকে দিয়েই লুট করিয়েছি। গোপাল, এ তুমি আমার কি করলে? দেখুন কেমন লাগে। আসলে কি বলুন তো, মাঝে মাঝে কারুর কারুর চরম শিক্ষার দরকার হয়, বুঝলেন তো? আমি আসি তাহলে। শোক কাটিয়ে তাড়াতাড়ি সেরে উঠুন রাজামশাই। মন্ত্রীমশাই, আমিও এই মকান নেবে না। শেঠজি, শেঠজি যাবেন না, যাবেন না শেঠজি, শেঠজি যাবেন না, শেঠজি।